আমরা যেটা আপনারা অনেকে বলেছেন, আমার সাথে হয়তো একটু দ্বিমত হবে, যে আধুনিকভাবে উৎপাদন বাড়ানোর চেষ্টা করা বা ইয়ে করা, সেটাতে আমাদেরকে দেখতে হবে যে সংঘাতটা কোথায়। আমার যদি সংঘাতটা আমার প্রাণ প্রকৃতির ধ্বংস করে যদি আমি খাদ্য উৎপাদন খুবই বাড়ায়ও ফেলি, সেটা খাদ্য হবে কি? সেটা তো একটা শিল্পপণ্য। খাদ্যকে আমরা শিল্পপণ্যে যদি রূপান্তরিত করি, তাহলে সেটা খাদ্য থাকবে না এবং সেখানে এক সময় কৃষকও থাকবে না। তা আমি সেদিক থেকে আসি। প্রথমে আমার রেলিভেন্সটাই নিয়ে আসি। যখন কৃষি খাদ্য নিরাপত্তা নিয়ে কথা বলছি, তো কৃষি একসময় কিন্তু কৃষির অধীনেই কিন্তু মৎস্য প্রাণী সম্পদ ছিল। এবং কৃষক বলতে আমরা বোঝাই আসলে যখন একজন কৃষক সত্যিকার অর্থে কৃষক বলি, তার কিন্তু গরু আছে, ছাগল আছে, হাঁস মুরগি আছে, এমনকি একটা পুকুর আছে যেখানে সে মাছ চাষ করে, সব মিলিয়ে কিন্তু একটা কৃষক। এখন এটাকে আলাদা হয়ে গেছে এবং এটা আলাদা হয়ে গেছে। এখন ধান উৎপাদনের কৃষক আলাদা হয়ে গেছে এবং কৃষিতেও ভাগ হয়ে গেছে। ধান উৎপাদনের কৃষক আলাদা, সবজি উৎপাদনের কৃষক আলাদা, তারপরে এগুলো করতে করতে এমন পর্যায়ে গেছে যে সব খণ্ডিত একটা ব্যবস্থা হয়ে গেছে। সেটার কারণে কিন্তু অনেক কিছু হচ্ছে না। এবং আমি আরও সমস্যায় পড়ি যখন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কথা বলি। আমি একটু নিজেদের মন্ত্রণালয়ের ব্যাপারে একটু বোঝাতে চাই যে এটা কত গুরুত্বপূর্ণ। আপনারা খাদ্য নিরাপত্তার কথা বলবেন, অথচ শুধু মনে হয় যে ধান গম ছাড়া অন্যগুলো খাদ্য না। আপনি কি ভাত শুধু ভাত খান? ভাতের সাথে ঠিক আছে সবজি টবজি খান, কিন্তু মাছ মাংস দুধ ডিম ছাড়া কি খাদ্য হয়? কিন্তু আমি দেখি কোনো আলোচনার মধ্যে সেটা থাকে না। খাদ্য নিরাপত্তার আলোচনার মধ্যে মৎস্য প্রাণী সম্পদের কথা খুব কম থাকে। আমরা কিন্তু ধরেন এই যে প্রাণ প্রকৃতি যদি আসলে আমরা রক্ষা করি, মৎস্যের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে বাংলাদেশে যে আসলে মানে এফএওরই একটা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে আভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে যে মাছ উৎপাদন তো না, ওটা আসলে আহরণ হয়। তাহলে উন্মুক্ত জলাশয়ে তার মানে হলো হাওর বাওর বা আমার নদী নালাতে যে মাছ হয়, সেটাতে কিন্তু বাংলাদেশ ভারতের পরে কিন্তু দ্বিতীয় স্থানে আছে পৃথিবীতে। অথচ এই হাড় বাওরকে কিন্তু আমরা টিকতে দিচ্ছি না, নানাভাবে নদী নালা ধ্বংস করছে। মাছ চাষের ক্ষেত্র এগিয়ে গেছে, সেটা আছে। এদিকে ধরেন প্রাণী সম্পদের মধ্যেও যেটা আমি বলবো যে আমরা যদিও লাইভস্টকের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করে বিদেশি জাত আনছি, কিন্তু আমাদের ফজলুল হক ভূঁইয়া ভাই বলে গেলেন যে এখনও সেই আমাদের যে স্থানীয় জাতের গরু ছাগল সেগুলোরই কিন্তু কদর বেশি এবং সেগুলো কিন্তু ডিজিজ রেজিস্ট্যান্ট এবং সেগুলি পালন কিন্তু অনেক সহজ, এখনও কিন্তু সেগুলি আছে। এবং প্রাণীজ যে আমিষের চাহিদা এখনও কিন্তু আমরা সেটা মেটাতে পারছি এই দেশীয় উৎপাদনের মাধ্যমে। এবং আমার কাছে যেটা এই মন্ত্রণালয়ের আসার পরে যে শব্দটা শুনে আমি খুব হতাম, একটু চিন্তিত হতাম, সেটা হলো আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। এখন এআই বলতে ওখানে বসলে এআই শুনি, আপনারা হয়তো এআই বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বোঝেন, কিন্তু আসলে এআই কিন্তু এক পর্যায়ে শুধু আর্টিফিশিয়াল ইনসেমিনেশন ছিল। এবং আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করতে গিয়ে আমরা যে কতখানি উপকার পেয়েছে সেটার পরে এখন আমার মনে হয় দেখার সময় এসছে যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করার পরের কনসিকুয়েন্সগুলো সবসময় অত ভালো হয়নি এবং অনেকগুলো সমস্যা দেখা দিচ্ছে। আরেকটা জায়গায় আমি একটু বলতে চাই যে এখন যখন আলাদাই হয়ে গেছে, কৃষি আর প্রাণী সম্পদ যখন আলাদা হয়ে গেছে, সেখানে আমাদের সংঘাত আছে। এই সংঘাতটা কিন্তু খুবই গুরুতর সংঘাত। একটা হলো যে যখন নাকি আমি মৎস্য খাতকে রক্ষা করতে চাচ্ছি, বিশেষ করে আমাদের যে জলাশয়গুলোকে রক্ষা করতে চাচ্ছি, তখন কৃষিতে
ব্যবহৃত কীটনাশকের কারণে আমাদের মাছ মারা যাচ্ছে। এখন আমাকে বলতে হবে যে আপনাকে হাওরের কীটনাশক ব্যবহার করা যাবে না। হাওরের মাছ কিন্তু আমাদের দেশের জন্য একটা বিশাল একটা উৎস, মাছ পাওয়ার উৎস। সেখানে আবার বোরো ধানের চাষ করে, যেটাও আবার কিন্তু বোরো ধানের একটা মেজরিটি হাওরেই করা হয়, তো সেখানে আবার কীটনাশক ব্যবহার করে যখন নাকি পরে বর্ষাকাল আসে তখন কিন্তু ওই কীটনাশক আমাদের মাছের মধ্যে চলে যায়। আমরা মনে করি যে এখানে একটা নীতি গ্রহণ করা দরকার যে কিছু কিছু ক্ষেত্রে মাছকে রক্ষা করতে হলে আমার সেখানে কীটনাশক ব্যবহার নিয়ন্ত্রণ করতেই হবে, এখানে কোনো উপায় নাই। আরেকটা হলো যে একইভাবে কৃষিতে শ্রমিক বাঁচাতে গিয়ে, শ্রমিকের খরচ বাঁচাতে গিয়ে আগাছা নাশক ব্যবহার করা হয়। তার মানে আগাছা না করে ওষুধ দিয়ে দিলাম, সেটাকে গ্রামের কৃষকরা ঘাস মারা ওষুধও বলে। এইটা কিন্তু খেয়ে অনেক গরু ছাগল মারা যাচ্ছে কিংবা রোগ আক্রান্ত হচ্ছে। এবং ইদানিং চাঁপাইনবাবগঞ্জে এবং রাজশাহীতে একটা ঘটনা ঘটেছিল, সেটা আমরা প্রাণী সম্পদের ক্ষেত্রে দেখেছি যে বাঁধাকপি চাষ করেছে যে জমিতে, সেই জমির ওই বাঁধাকপি খেয়ে ছাগল মরে গেছে, গরু মরে গেছে। তার মানে কি পরিমাণ কীটনাশক ব্যবহার হচ্ছে। এখন আপনারা কিন্তু যদি মনে করেন যে আচ্ছা গরু মরছে তো আমার কি, এই বাঁধাকপি কিন্তু আমাদের জন্যই উৎপাদিত হয়েছে, এই বাঁধাকপি মানুষ খাচ্ছে। কাজেই আমরা কিন্তু এটা দেখছি না যে আমরা বাজারে ব্যাপকভাবে সবজি পাচ্ছি, বেগুন পাচ্ছি, বেগুন করতে গিয়ে আমরা কীটনাশক, হাইব্রিড বেগুন করতে গিয়ে কীটনাশক দিচ্ছি, আবার বেগুনে কীটনাশকের ব্যবহার বেশি বলে আমরা এখন জিএমও নিয়ে আসছি। এই যে নানাভাবে হচ্ছে, এটা কিন্তু আমাদেরকে এই ব্যাপারে আলোচনা করতে হবে। আমাদের দেশের খাদ্য উৎপাদন বাড়াতে হলে, খাদ্যকে নিরাপদ করতে হলে, যেটা কৃষি সচিব খুব সুন্দরভাবে বলছেন যে আমাদেরকে নিরাপদ খাদ্য, আমাদের খাদ্য নিরাপত্তা সংখ্যাগতভাবে পরিমাণগতভাবে হলে হবে না, আমাকে আসলে নিরাপদ খাদ্যটাই উৎপাদন করতে হবে। আর তাছাড়া আমি আরেকটা তথ্যের বলতে চাই, খাদ্য নিরাপত্তা কথাটাও কিন্তু একটু সমস্যা তৈরি করে। কারণ খাদ্য নিরাপত্তা দিতে গিয়ে যেটা হয় যে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে একটা সংঘাত লাগে। বাণিজ্য মন্ত্রণালয় ভাবলো যে দেশে এখন ধান উৎপাদন কম হয়েছে, আমি ভিয়েতনাম থেকে আমদানি করে ফেলবো, ভারত থেকে আমদানি করবো, পেঁয়াজ আমদানি করে ফেলবো। অথচ পেঁয়াজ আমার বাংলাদেশে আমাদের কৃষকের উৎপাদন করা যায়, এবং সেটার চেষ্টা না করে আমরা বাজারকে স্থিতিশীল রাখতে গিয়ে যে আমদানি চট করে ফেলি, সেটা হয়তো নিরাপত্তা দেয় কিন্তু কৃষকের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, কৃষক এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এটা কিন্তু কৃষকের একটা বড় একটা দিক যে কৃষক দেখেন যে বছর ভালো ফসল হয় সে বছর কৃষকের আয় কম হয়, সে বছর কৃষক তার মূল্য পায় না। তো এই জায়গাগুলোতে আমরা হাত না দিয়ে আমরা মধ্যবিত্ত এবং যারা নাকি শহরে মানুষ, তাদের খাদ্য নিরাপত্তা দিতে গিয়ে যারা খাদ্য উৎপাদনকারী তাদের অধিকার আমরা হরণ করছি। এই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ঘাটতি আছে, যেটা আমি বলবো যে একেবারেই দেখা হচ্ছে না। এজন্য আন্তর্জাতিকভাবে খাদ্য নিরাপত্তার কথাটার চাইতে যে কথাটা বেশি ব্যবহার হয় সেটা হলো খাদ্য সার্বভৌমত্ব। কারণ খাদ্য সার্বভৌমত্ব হলে কৃষকের অধিকার থাকবে খাদ্য উৎপাদনটা করার, এবং কৃষক তার প্রয়োজন মতো সেই খাদ্যটা কি ধরনের করবে সেটা তার অধিকার থাকবে।